ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট IEM কলকাতা পশ্চিমবঙ্গের প্রথম সেলফ ফাইন্যান্সড ইনস্টিটিউট হিসেবে পথ চলা শুরু ৩৫ বছর আগে। পরবর্তীকালে 2011 ও 2015 সালে যথাক্রমে তৈরি হয় ইউনিভার্সিটি অফ ম্যানেজমেন্ট UM জয়পুর অ্যান্ড কলকাতা। প্রথম দিন থেকেই কড়া অনুশাসন ও নিয়মানুবর্তিতার মধ্যে দিয়ে গড়ে তোলা হয় এখানকার ছাত্রছাত্রীদের। তাই বিভিন্ন শিল্পক্ষেত্র এবং বিদেশি সংস্থার সঙ্গে গাঁটছড়া বেঁধে উদ্ভাবনী ক্ষেত্রে 500-রও বেশি পেটেন্ট এবং প্রকাশনার কৃতিত্ব রয়েছে এখানকার পড়ুয়াদের। এই প্রতিষ্ঠান ছাত্রছাত্রীদের আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, ফ্রান্স, ব্রিটেন, সিঙ্গাপুরের মতন দেশের বিশ্ববিদ্যালয়গুলির সঙ্গে ছাত্র শিক্ষক আদান প্রদানের পাশাপাশি গবেষণা, উদ্ভাবন এবং উদ্যোগের ক্ষেত্রে বিশেষ সুযোগ করে দেয়। প্রতি বছর প্রত্যেক ছাত্রছাত্রী গড়ে 4 থেকে 5টি চাকরির অফার পেয়ে থাকেন। উল্লেখযোগ্য, UM জয়পুরের ক্যাম্পাসে সর্বাধিক 1 কোটি টাকা চাকরির অফার পেয়েছে এক পড়ুয়া। জি24 ঘন্টা এডুকেশন এক্সেলেন্স 2024-এ এক্সেলেন্ট প্লেসমেন্ট ইন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট ডোমেস্টিক অ্যান্ড ইন্টারন্যাশনাল বিভাগে সম্মানিত IM অ্যান্ড UM গ্রুপ কলকাতা অ্যান্ড জয়পুর। জি24 ঘন্টা এডুকেশন এক্সেলেন্স 2024 এক্সেলেন্স ইন প্লেসমেন্ট ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট IM অ্যান্ড UM গ্রুপ এই বিভাগে সম্মানিত। আমি মঞ্চে আসতে অনুরোধ করব IM অ্যান্ড UM গ্রুপের ডিরেক্টর প্রফেসর ডক্টর সত্যজিৎ চক্রবর্তী এবং প্রফেসর ডক্টর বিশ্বজয় চ্যাটার্জি, ভাইস চ্যান্সেলর অফ UM জয়পুর। এবং তার পাশাপাশি আমি মঞ্চে আসতে অনুরোধ করব প্রফেসর ডক্টর রত্না চক্রবর্তী, IM কলকাতা। জি24 ঘন্টা এডুকেশন এক্সেলেন্স 2024-এ আপনাদের সকলকে স্বাগত। এক্সেলেন্স ইন প্লেসমেন্ট ইন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট এই বিভাগে সম্মানিত UEM অ্যান্ড IEM। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন UEM জয়পুরের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর বিশ্বজয় চ্যাটার্জি। বিশ্বজয়বাবু, জি24 ঘন্টায় আপনাকে স্বাগত জানাই। আপনাকে প্রথমেই যেটা জানতে চাইবো যে এখন অত্যন্ত প্রচলিত একটা শব্দ হচ্ছে AI। আপনাদের পড়াশোনার কাজে এই AI-কে আপনারা কিভাবে ব্যবহার করছেন? দেখুন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আজকে পৃথিবীতে সমস্ত জায়গায় ইউজ করা হচ্ছে। তা হায়ার এডুকেশনে ইউজ করা হবে না এটা তো হতে পারে না, হায়ার এডুকেশনেও নিশ্চয়ই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের প্রয়োগ থাকবেই। তা আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে বিভিন্নভাবে পড়াশোনা করানোর ক্ষেত্রে স্টুডেন্টদের ইউজ করি। এখন প্রশ্ন হচ্ছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেই কথাটা ওঠে সঙ্গে সঙ্গে ওঠে, তাহলে কি মানুষের প্রয়োজনীয়তা ফুরিয়ে গেল? তা কিন্তু নয়। ক্লাসরুমে টিচার এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোএক্সিস্ট করবে। মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যাজ আ টিচার অ্যান্ড হিউম্যান বিইং অ্যাজ আ টিচার বোথ উইল স্টে ইন দ্য ক্লাসরুম টুগেদার। হাউ? না, হিউম্যান বিইং উইল বি ইউজিং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টু টিচ বেটার। আমি একটা এক্সাম্পল আপনাকে বলতে পারি, আপনি রিলেট করতে পারবেন। অনেক সময় অনেক স্টুডেন্ট এরকম আপনি দেখেছেন, বা আপনারা সবাই পড়াশোনা করেছি, আমরা রিলেট করাটা খুবই স্বাভাবিক, যে ক্লাসরুমে অনেক স্টুডেন্ট এরকম আছে যারা কিন্তু ক্লাসে ভালো বুঝতে পারে না। যখন পড়ানো হয় তারা বুঝতে পারে না। তখন তারা কি করে? তারা যখন বুঝতে পারে না তারা কোনো প্রশ্নও করে না। কেন প্রশ্ন করে না? তারা ভাবে আমি যদি প্রশ্ন করি তাহলে সবাই বুঝে যাবে যে আমি ধরতে পারছি না, আমি বোকা। অন দ্য কন্ট্রারি, যারা গিফটেড স্টুডেন্টস, যারা খুব সহজে বুঝে যায়, তারা টিচারদের প্রশ্ন করে তাদের যেটুকু না বোঝার সেইটুকু ডাউটসও তারা ক্লিয়ার করে নেয়। তার ফলে ক্লাসরুমে যেটা হওয়া উচিত যে সবাই ক্লাসরুমের শেষে একটা সমান জায়গায় চলে আসুক, উল্টোটা হয়। যারা ভালো, যারা গিফটেড, তারা আরও ওপর দিকে চলে যায়, আর যারা বুঝতে পারে না তারা আরও পিছিয়ে পড়ে। তার মধ্যে গ্যাপ ইনক্রিজেস। অন দ্য কন্ট্রারি, আমরা যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্যে সেই স্টুডেন্টসদের ডিটেক্ট করে ফেলতে পারি যারা ক্লাসরুমে কোন জায়গাটা বোঝেনি, এরকম একটা লিস্ট যদি টিচারকে দিয়ে দেওয়া হয়, তাহলে টিচার বা
তা কোনো স্পেসিফিক মেন্টর স্টুডেন্টদের সেই অনুযায়ী পড়ে বোঝাতে পারে। এক্সাম্পল, না আমি যদি ক্লাসরুমে একটা ক্যামেরা ফিট করি, যে ক্যামেরা ফেশিয়াল এক্সপ্রেশন রিড করে বলে দেবে যে এই স্টুডেন্টটা এই জায়গাটায় বুঝতে পারছে না, এটা আমি এই কাজটা করছি বলে আমি বললাম, এই রিসার্চে আমি রয়েছি এই মুহূর্তে, যে ক্যামেরাটা ফিট করা থাকলো, যে একটা স্টুডেন্টের ফেস দেখে বলে দিল এই স্টুডেন্ট এই জায়গাটায় বোঝেনি। তাতে কি হলো, টিচারের কাছে একটা লিস্ট চলে এলো যে সেই জায়গাটা বুঝতে পারিনি। আবার তার যদি একটা অ্যাসিস্ট্যান্ট থাকে, যেটা একটা অকিউলাস হেডসেটের ফর্মে আসে, যে স্টুডেন্ট টিচারকে বলতে ভয় পাচ্ছে যে আমি বুঝিনি, কিন্তু একটা অকিউলাস হেডসেট যেটা তার একটা পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের মতো, তাকে কিন্তু সহজেই বলে দেবে যে আমি বুঝতে পারছি না। তখন দুরকম জিনিস, আবার সে একটা লিস্ট দেওয়া যেতে পারে টিচারকে যে এই জিনিসটা এই জায়গায় স্টুডেন্টটা বোঝেনি, অথবা সেই অ্যাসিস্ট্যান্টটাই, অকিউলাস হেডসেটটাই তাকে একটা ভিডিওগ্রাফিক ফরম্যাটে ওই জিনিসটা দেখিয়ে দেবে যে জিনিসটা পড়ানো হচ্ছে। মানে উইথ দ্য হেল্প অফ এআই টিচিং ক্যান বি মেড বেটার। অনেক বাবা মায়েদের ইচ্ছে থাকে যে পশ্চিমবঙ্গের বাইরে গিয়ে কোনো রাজ্যে পড়াশুনো করবে, এবং সেটা যদি দিল্লির কাছাকাছি কোনো জায়গায় হয় সেটা আরও ভালো হয়। আপনাদের মরু রাজ্য রাজস্থান, সেখানে যে আপনাদের প্রতিষ্ঠান রয়েছে সেটা কিভাবে কীরকমভাবে চলছে এবং সেটার ফেসিলিটিস কী কী রয়েছে যদি আমাদের সঙ্গে একটু। দেখুন, ইউইএম জয়পুর আজ থেকে এখন এস্টাবলিশড হয়ে গেছে, আজকে 13 বছর হয়ে গেল। তা বেঙ্গল থেকে একটা বিরাট পরিমাণে স্টুডেন্টস বেঙ্গল থেকে পড়তে যায় ইউইএম জয়পুরে, এবং সেখানে পড়তে যাওয়ার পেছনে কারণ হচ্ছে যে জয়পুর দিল্লি রাজ্য থেকে খুব কাছে। এবং দেখুন, দিল্লিতে আপনি জানেনই যে একটা ক্যাওটিক সিটি, যদি আমরা বলি তাহলে দিল্লি ডেফিনেটলি তার মধ্যেই পড়বে। কিন্তু যদি আপনি ক্যাওস থেকে একটু দূরে থাকতে চান, আবার দিল্লি থেকে অনেকটা দূরে যেতে চান না, তাহলে বেস্ট প্লেস ইজ জয়পুর। আমাদের ইউনিভার্সিটি থেকে দিল্লি যেতে 3 থেকে 3.5 ঘন্টা সময় লাগে। তার মানে আমরা ওই যে শোরগোল যেটা শহরের, তার থেকে দূরে আছি, আবার অ্যাট দ্য সেম টাইম 3 ঘন্টার মধ্যে সেই জায়গায় পৌঁছে যেতে পারি। এই হচ্ছে ইউইএম জয়পুরের লোকেশন, যে কারণে সেই লোকেশনটা লোককে ভীষণভাবে অ্যাট্রাক্ট করে। এবং দেখুন, দিল্লি এমন একটা জায়গা যেখানে রোজ কিছু না কিছু কোম্পানির রিকোয়ারমেন্ট, প্লেসমেন্ট চলতেই থাকে। ফলে আমরা আমাদের স্টুডেন্টদেরকে বাসে বসিয়ে খুব সহজে দিল্লিতে নিয়ে যেতে পারি, বা দিল্লি থেকে স্টুডেন্টদেরকে খুব কোম্পানিগুলোকে সহজে ক্যাম্পাসে নিয়ে আসতে পারি। ফলে আপনি দেখতে পাবেন ইউএম জয়পুর ক্যাম্পাসে সবসময় কিছু না কিছু প্লেসমেন্ট চলছে, কোনো না কোনো অ্যাক্টিভিটি চলছে। এছাড়া 32 একরের একটা বিরাট ক্যাম্পাস, যেটা কলকাতা শহরের অবশ্যই একদম শহরের মধ্যে বসে এটা সম্ভব না। 32 একরের ক্যাম্পাস, যেখানে প্রচুর গ্রিনারি, 1000-এর ওপর গাছ রয়েছে, এবং সেখানে আপনি যদি দেখেন 11টা বিল্ডিং রয়েছে, বিভিন্ন রকমের ওয়ার্কশপ, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল। আমাদের নর্থ ইন্ডিয়ার একমাত্র 11 kVA ট্রান্সমিশন লাইন রয়েছে ওখানে। এবং ওখানে স্টুডেন্টরা সবসময় কিছু না কিছু ডেভেলপ করছে, কিছু না কিছু তৈরি করছে, ইন্ডাস্ট্রির জন্য তৈরি করছে। ইন্ডাস্ট্রি ডাইরেক্টলি স্টুডেন্টদেরকে কাজ দিচ্ছে, স্টুডেন্টরা সেই কাজ করে ইন্ডাস্ট্রিকে দিচ্ছে। এবং প্লেসমেন্ট, আমরা জোর গলায় বলি যে আমাদের ইউএম জয়পুরে যেসব স্টুডেন্টরা ভর্তি হয়, তাদের মধ্যে শেষ ইচ্ছুক স্টুডেন্টরা যতক্ষণ না প্লেসড হচ্ছে, আমরা আমাদের প্লেসমেন্ট চালিয়ে যাই। ফলে এই কারণেই দেখতে পাই যে এত স্টুডেন্ট বেঙ্গল থেকে ওখানে পড়তে যায়। আমাদের স্টুডেন্টসদের প্লেসমেন্টে যাতে স্টুডেন্টরা ম্যাক্সিমাম অপরচুনিটি গেইন করতে পারে, তাই জন্য আমরা ডে 1 থেকে স্টুডেন্টদেরকে টেকনিক্যাল ওয়াইজ বা নন টেকনিক্যাল ওয়াইজ ওদেরকে আমরা ট্রেনিং দিই। ওদের ট্রেনিংয়ের জন্য আমরা বিভিন্ন থার্ড পার্টির সাথেও আমরা অ্যাসোসিয়েটেড থাকি, প্লাস আমাদের কলেজের যে প্রফেসররা যারা আছেন তারাও তাদের স্টুডেন্টদেরকে ফার্স্ট ইয়ার অনওয়ার্ডস ওদেরকে ট্রেনিং দেয়। বিভিন্ন ধরনের স্মার্ট ক্লাস বলে একটা থার্ড পার্টি রয়েছে, প্লাস ওরাকেল ট্রেনিং রয়েছে, প্লাস টিসিএসের কিছু ট্রেনিং প্রসেস রয়েছে, যার থ্রুতে স্টুডেন্টদেরকে আমরা টেকনিক্যাল প্লাস নন টেকনিক্যাল দুটোই আমরা ওদের ট্রেনিং দিয়ে থাকি, যেখানে ওদের ইন্টারভিউ প্রিপারেশন দেওয়ানো হয়, অনলাইনে কী কীরকম অ্যাপটিটিউড টেস্ট হবে তার প্রিপারেশন দেওয়ানো হয়, কী করে ওদের কমিউনিকেশন টেস্ট হবে তারও আমরা প্রিপারেশন করিয়ে থাকি। এইসব ট্রেনিং ছাড়া ওদেরকে আমরা বিভিন্ন রিজিউম প্রিপারেশন বলুন বা ইন্টারভিউ প্রিপারেশন এগুলো করাই ওদের, মানে তাদের হাতে প্লেসমেন্টের জন্য তাদের প্রিপারেশন নেওয়ার জন্য। প্লেসমেন্ট প্রসেস যদি বলতে যাই, আমাদের যে অল ওভার রাজস্থান বা আমাদের নর্দার্ন রিজনে আমাদের ইউএম জয়পুর ওয়ান অফ দ্য বেস্ট কলেজ ইন টার্মস অফ দি প্লেসমেন্ট। আর প্লেসমেন্ট যদি বলেন 2025-এর ব্যাচে আমরাই একমাত্র কলেজ যারা ফার্স্ট প্লেসমেন্ট স্টার্ট করেছি। আপনার জুন মাস থেকে আমাদের স্টুডেন্ট প্লেস হওয়া স্টার্ট করে দিয়েছে, যেখানে আমাদের স্টুডেন্টরা অলরেডি অনেক স্টুডেন্ট পিপিও কালেক্ট পেয়েছে, অনেক স্টুডেন্ট ইন্টার্নশিপ পড়েছে, অনেক স্টুডেন্ট ইন্টারন্যাশনাল প্লেসমেন্টও পেয়েছে। লাইক অনেক কিছু স্টুডেন্ট যারা সিঙ্গাপুরে অলরেডি প্লেসড হয়ে গেছে আমাদের 25-এ ব্যাচের স্টুডেন্টরা। তো এখন তো সবে আমাদের শুরু, এরপরে 25-এ ব্যাচে আমাদের আরও অনেক কোম্পানিজ যা আছে
যারা এখানে প্লেসমেন্টের জন্য বসবে। মোর অর লেস অন অ্যান অ্যাভারেজ এভরি ইয়ার কিছু না হলেও 180টার বেশি কোম্পানি আমাদের কলেজে ক্যাম্পাসের জন্য আসে, যেখান থেকে আমাদের স্টুডেন্টদের কলেজ সিলেক্ট করে। তো এইটুকু বলতে পারি যে অল ওভার রাজস্থানের বিভিন্ন টাইমস ইন্ডিয়া ম্যাগাজিন হোক বা অল ইন্ডিয়া র্যাঙ্কিং হিসেবে প্লেসমেন্টে আমাদের কলেজ মোর অল টাইম ফার্স্ট র্যাঙ্কিংয়ে থাকে। ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট কলকাতা এবং ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট IIM গ্রুপ প্রথম থেকেই কিন্তু ইনোভেশনের জন্য সারা দেশে ফ্রন্টলাইনার হিসেবেই বিবেচিত। তার কারণ হচ্ছে যে ফ্রম দ্য ভেরি ফার্স্ট ডে যবে আমাদের স্টুডেন্টরা অ্যাডমিটেড হয় সেই দিন থেকেই কিন্তু আস্তে আস্তে আমরা ইনোভেশনের বীজটা বপন করতে থাকি। কী করি আমরা, বেশ কিছু কিট যেগুলো আমাদের ইনোভেশন বেসিক ইনোভেশনের জন্য লাগে সেগুলো আমরা সেই প্রথম দিন থেকেই আমরা দেওয়া শুরু করি এবং নার্চার করার চেষ্টা করি ওদের বাচ্চাদের যে ইনোভেটিভ মাইন্ড সেটাকে ইনকালকেট করার জন্য, যাতে একটা সময়ের পরে যখন তারা ছোট ছোট করে প্রজেক্টগুলো করে সেই প্রজেক্টটা আলটিমেটলি প্রোডাক্ট হিসেবে আসে এবং পরে ফার্দার কমার্শিয়ালাইজেশনের দিকে যায়। তো আমাদের প্রচুর সাকসেস স্টোরিজ আছে এর মধ্যে, যেমন ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সায়েন্স ফেস্টিভ্যাল গোয়াতে যেটা হয়েছিল 2021, সেখানে আমরা কিন্তু ন্যাশনাল ডিফেন্স টেকনোলজিতে সেকেন্ড পজিশন পেয়েছিলাম। শুধু তাই নয়, এর পাশাপাশি খুব রিসেন্টলি যেটা হয়েছে যে ইসরো স্পেস হ্যাকাথন যেটা হয়েছিল ফরিদাবাদে, ওখানে মিস্টার এস সোমনাথ চেয়ারপারসন ইসরো তিনিও ছিলেন। আমাদের IIM গ্রুপ থেকে প্রায় 12 জন স্টুডেন্ট ওখানে ইনভাইটেড ছিল, যেখানে মাত্র 50টা টিম কিন্তু সারা ভারতবর্ষ থেকে গেছিলো। তো এইভাবে দেখতে গেলে যে একটার পর একটা ইনসিডেন্ট যা ইভেন্টগুলো হচ্ছে ইনোভেশনে, প্রত্যেকটা জায়গাতেই কিন্তু আমাদের স্টুডেন্টরা ভীষণ রকম ভালো পারফর্ম করছে। এবং শুধু তাই নয়, যদি আপনি ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটসের কথা ভাবেন, অ্যাজ পার কপিলা পোর্টাল আপনারা খুলে দেখে নেবেন যে এই গ্রুপের প্রায় 300+ পেটেন্টস কিন্তু রেজিস্টার্ড, যেটা কিন্তু সারা দেশের ক্ষেত্রে একটা সত্যি রিমার্কেবল একটা জায়গা। বেসিক্যালি আমরা সমস্ত ইউনিভার্সিটি, ফরেন ইউনিভার্সিটি, ইন্ডাস্ট্রি রেডি করার জন্য কারিকুলামগুলিকে সেই প্রাধান্য দিয়ে থাকি এবং বাইরের এক্সপার্ট এনে, যেমন ডিরেক্টর লেভেল বা যারা আমাদের কোম্পানির হাই এন্ড CEO আছেন তাদেরকে এনে আমরা আমাদের কারিকুলামগুলোর জন্য তাদের ওপিনিয়ন আমরা নিই এবং তারপর আমাদের বোর্ড অফ স্টাডিজের ওপর বেস করে সেই কারিকুলামটি আমরা পাবলিশ করি স্টুডেন্টদের জন্য। ওভারঅল গ্রোথের জন্য আমরা মেনলি ফোকাস রাখি স্টুডেন্টদের, শুধুমাত্র পড়াশোনা জাস্ট কোর্স অ্যান্ড কারিকুলাম না, অ্যাপার্ট ফ্রম দিস আমরা চেষ্টা করি স্টাডি অ্যাব্রড প্রোগ্রামে স্টুডেন্টদেরকে পাঠানো। আমাদের আন্তর্জাতিক মানের ইনস্টিটিউট IIM এবং UEM, তার জন্য আমরা চেষ্টা করি বাইরের মানে ফরেনের ডিফারেন্ট ইউনিভার্সিটির সাথে এবং কোলাবোরেশনে যাওয়ার, এবং আমাদের ছাত্রদেরকে ডিফারেন্ট জায়গায় আমরা পাঠিয়ে দিই। সেটা আপনার সিঙ্গাপুর, থাইল্যান্ড এবং অস্ট্রেলিয়া, UK, US সমস্ত জায়গায় স্টুডেন্টদেরকে পাঠাই স্টাডি অ্যাব্রড প্রোগ্রামের জন্য। সেটার মেন অবজেক্টিভটা হলো যে আমরা চাই স্টুডেন্টরা ডিফারেন্ট কালচারের সাথে অ্যাসোসিয়েটেড হোক এবং বাইরে যেভাবে পড়াশোনা চলাচল করে এবং যে রিসার্চ এবং প্রজেক্ট যেভাবে হয় সেটা তারা শিখুক এবং সেটা তারা অ্যাপ্লাই করুক এখানে এসে, ফেরত এসে, এবং সেটার ওপর তারা কাজকর্ম করুক। জি24 ঘন্টা এডুকেশন এক্সেলেন্স 2024 এক্সেলেন্স ইন প্লেসমেন্ট ইন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট এই বিভাগে সম্মানিত IIM এবং UEM। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিষ্ঠানের ডিরেক্টর প্রফেসর ডক্টর সত্যজিৎ চক্রবর্তী। সত্যজিৎ বাবু, জি24 ঘন্টায় আপনাকে স্বাগত। নমস্কার, থ্যাংক ইউ। আপনার কাছে প্রথমেই যে প্রশ্নটা থাকবে যে কলেজ থেকে বিশ্ববিদ্যালয় এই জার্নিটা কেমন ছিল, যদি একটু আমাদের সঙ্গে শেয়ার করেন। দেখুন, আমরা IIM 35 ইয়ার্স আগে প্রতিষ্ঠিত হয়েছিল 1989-এ, এবং তখন আমরা মানে আমাদের যিনি ফাউন্ডার ডাইরেক্টর ডক্টর সত্যজিৎ চক্রবর্তী চেয়েছিলেন একটা সেন্টার ফর এক্সেলেন্স করতে, এবং তখন খুব অল্প ছাত্রছাত্রী দিয়ে শুরু হয়েছিল। একদম শুরুতে ম্যানেজমেন্ট কোর্স ছিল MBA, তারপরে আস্তে আস্তে বিটেক শুরু হয় এবং শুধু বিটেক ইলেকট্রনিক্স আর কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টে ছিল। তা 2011 সালে আমরা ফিল করলাম যে আমাদের একটা মানে ইউনিভার্সিটি থাকলে, মানে ডিগ্রি গ্রান্টিং ইউনিভার্সিটি থাকলে
আমরা সেই অটোনমি পাবো যাতে আমরা হায়ার এক্সেলেন্সের দিকে যেতে পারি। অর্থাৎ আমাদের স্যারের যে ভিশনটা ছিল টুয়ার্ডস হায়ার একাডেমিক এক্সেলেন্স, সেই ভিশনটা আমরা অটোনমি পেলে সেটা করতে পারবো। যেমনি ধরুন ফরেন ইউনিভার্সিটিদের সাথে ডুয়াল ডিগ্রি প্রোগ্রাম বা পিএইচডি প্রোগ্রাম, যে রিসার্চ প্রোগ্রামগুলো, যেগুলো আমরা কলেজ হিসেবে করতে পারছিলাম না। তো আমরা 2011 সালে ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট জয়পুর অর্থাৎ ইউএম জয়পুর আমরা প্রতিষ্ঠা করি, এবং সেটা রাজস্থান গভর্নমেন্টের ইনভিটেশনে আমরা রাজস্থানে গিয়ে আমরা করি। তারপরে 2015 সালে যখন ওয়েস্ট বেঙ্গল স্টেট গভর্নমেন্ট তার নতুন পলিসিতে রাজি হয়ে যায় ফর প্রাইভেট ইউনিভার্সিটি, তখন আমরা 2015 সালে ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট কলকাতা অর্থাৎ ইউএম কলকাতা প্রতিষ্ঠিত করি। এবং মেন তার উদ্দেশ্যই হচ্ছে একটা বিশ্ববিদ্যালয় উইথ মানে এক্সেলেন্স ইজ দ্য মেন ভিশন। তো সেই ভিশনে আমরা পা দিয়ে এবং 2022-এ আমরা আইএমটাকে ইউএমের সাথে মার্চ করে দিয়ে ইউএমেরই একটা স্কুল হিসেবে আইএমটা আছে, মানে ফ্রম আ অ্যাফিলিয়েটেড কলেজ এখন আইএমটা আন্ডার ইউএম হয়ে গেছে। তো আইএমটা আন্ডার ইউএম হওয়াতে যে সুবিধাটা হয়েছে যে আমরা ধরুন পিএইচডি প্রোগ্রামস, ডিএসসি প্রোগ্রামস বা ধরুন পোস্ট ডক্টরাল ফেলোশিপস এগুলো করতে পারছি। আমরা একটা ইনস্টিটিউশন অফ হায়ার লার্নিং বা রিসার্চ ইনস্টিটিউশন বা রিসার্চ ইউনিভার্সিটি হতে গেলে যা করতে হয় সেই দিকে এগোচ্ছি। আমাদের প্রায় 200টা এমওইউ সাইন হয়েছে ইন্ডাস্ট্রির সাথে এবং বিভিন্ন রকম ইউনিভার্সিটির সাথে, যার থেকে আমরা ডুয়াল ডিগ্রি প্রোগ্রাম। আমি এই প্রশ্নটাতেই আসছিলাম যে এখন স্টুডেন্টস এবং অভিভাবকরা সকলেই চান যে বিদেশে পড়তে যাবেন বা বিদেশি সংস্থায় চাকরি করবেন, মোটা অঙ্কের স্যালারির চাকরি করবেন। এই জায়গাটাতে আপনাদের প্রতিষ্ঠান কতটা এগিয়ে দিতে পারে একজন স্টুডেন্টকে? দেখুন, আমাদের সিস্টেমটাই এরকম যে বিদেশি ইউনিভার্সিটি বা বিদেশি কোম্পানিদের সাথে ছাত্ররা যখন 4 বছর পড়ছে তাদের বিভিন্ন টাচ পয়েন্টসে তাদের সাথে সাক্ষাৎকার হবে, তাদের সাথে আলাপ হবে, ইন্টার্নশিপে কাজ করবে। তো বা ধরুন ডুয়াল ডিগ্রি প্রোগ্রামে জয়েন্ট ডিগ্রিজ হবে বা ফরেন ইউনিভার্সিটিতে গিয়ে বা ফরেন মানে ইনস্টিটিউশনে গিয়ে তারা ইন্টার্নশিপ করে ফিরবে। এই যে সম্পর্কটা তৈরি হচ্ছে, এই সম্পর্কটাই তারা পাশ করে বেরোবার পর তারা আইদার ডাইরেক্ট জব অফার পাচ্ছে বা তারা ইউনিভার্সিটিতে গিয়ে পড়াশোনা করে ইউএসএ বা কানাডা বা অস্ট্রেলিয়া, ইউকেতে তারা লঞ্চ প্যাড নিচ্ছে। তো সুতরাং এইসব অ্যাফিলিয়েটেড কলেজ হিসেবে এইসব করা অসম্ভব। তার কারণ হচ্ছে অ্যাফিলিয়েটেড কলেজে ডুয়াল ডিগ্রি প্রোগ্রাম বা সেমিস্টার অ্যাব্রড করা যায় না, কারণ একটা তো অ্যাফিলিয়েটিং ইউনিভার্সিটির সিলেবাস মেনে চলতে হয়। সেই জন্যে এইগুলো আমরা অটোনমাস ইউনিভার্সিটি হওয়ার পরে এইগুলো সব আমরা করতে পারছি এবং আমাদের ছাত্রছাত্রীদের এই এজটা দিতে পারছি, যেটা আজকের দিনে ইন্ডিয়ার মানে ন্যাশনাল লেভেলে টপ ইউনিভার্সিটিগুলো দিচ্ছে, এটা আমরা কলকাতায় বসে, ওয়েস্ট বেঙ্গলে বসে আমাদের ছাত্রছাত্রীদের দিতে পারছি। এবং তারা দেখিয়ে দিয়েছে যে তারা কিন্তু ইন্ডিয়ার মানে ন্যাশনাল লেভেলে বা ইন্টারন্যাশনাল লেভেলে কোনো অংশে কম নয়। আজকে ইন্ডিয়ার টপ 100 ইউনিভার্সিটিগুলো থেকে আমাদের যারা ছাত্রছাত্রী বেরোচ্ছে বা আইআইটিসগুলো থেকে বেরোচ্ছে, আমাদের ছাত্রছাত্রীরা তাদের সাথে কম্পিট করছে এবং বহু জায়গায় কিন্তু তারা ফার্স্ট, সেকেন্ড, থার্ড হয়ে যাচ্ছে। সুতরাং তারা কিন্তু প্রমাণ করে দিচ্ছে এখানে কলকাতায় বসে, ওয়েস্ট বেঙ্গলে বসে তারা কোনো অংশে কম নয়। তারা গুগলে চাকরি পাচ্ছে, গুগল লন্ডনে, বা তারা অ্যামাজন সিয়াটলে চাকরি পাচ্ছে এবং তারা ফ্রেশার হিসেবে এই চাকরিগুলো পাচ্ছে। তারা কিন্তু প্রমাণ করে দিচ্ছে যে এই যে এডুকেশন সিস্টেম, এই যে ডিসিপ্লিন, এই যে হ্যান্ডস অন লার্নিং আমাদের যে সিস্টেমটা, সেটা যে খুব ভালো কাজ করে, তারা কিন্তু রেজাল্টই সেটা কথা বলছে। দেখুন, ইউএম জয়পুর বিশেষ করে যে কারণে ফেমাস হয়েছে এখন এন্টায়ার রাজস্থানে, সেটা হচ্ছে প্লেসমেন্টের জন্য। প্লেসমেন্টে আমরা ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট অ্যান্ড জয়পুর প্লেসমেন্টে এখন টপ মোস্ট পজিশনে রয়েছে রাজস্থানেতে। তো এটা এমনি হয় না প্লেসমেন্ট হওয়ার জন্য অনেক কিছু দরকার লাগে, অনেক কিছু মেনটেন করতে হয়। তো আমরা কি করি, যখন আমাদের অ্যাডমিশনস হয় তখন আমরা ডে 1 থেকে মানে ফার্স্ট ইয়ার থেকেই আমরা প্লেসমেন্ট রিলেটেড সমস্ত কিন্তু অ্যাক্টিভিটিগুলো স্টার্ট করে দিই। যেমন ধরুন অ্যাপটিটিউড টেস্ট, সফট স্কিল ট্রেনিং। ধরুন ইন্টারভিউ দিতে যাবে, তো কীরকমভাবে ইন্টারভিউ দেবে, তার একটা সফট স্কিল ট্রেনিং হওয়ার দরকার আছে। সেটা প্রত্যেক বছর হয়, প্রত্যেক ইয়ারে হয় এবং প্রত্যেক সেমিস্টারে আমরা এটা করাই। অ্যাপটিটিউড টেস্ট থাকে
এর সাথে সাথে আমরা যেটা করি সেটা হচ্ছে আমাদের একটা টিম আছে, যে টিমটা বিভিন্ন কোম্পানি ভিজিট করে, সেই কোম্পানি ভিজিট করে কারেন্টলি কী রিকোয়ারমেন্ট আছে ইন্ডাস্ট্রির সেটা তথ্যটা আমরা পাই, এবং সেই তথ্যটাকে আমরা প্রত্যেকবার সিলেবাসের মধ্যে ঢোকাতে থাকি ক্যাপসুল ফর্মে, ছোটো ছোটো ফর্মে, এবং যাতে স্টুডেন্টরা সেগুলো স্টাডি করতে পারে, শিখতে পারে। এতে লাভ কী হয়, যখন কোম্পানি আসে তখন ওরা এসে দেখছে কি অলরেডি স্টুডেন্টসরা জানে এই জিনিসগুলো, তাতে কি হয় সিলেকশনের যে জায়গাটা অনেক বেশি হাই হয়ে যায়, পার্সেন্টেজ অফ সিলেকশন অনেক বেশি হাই হয় এবং চাকরি পেতে সুবিধা হয়। আমরা এভরি ইয়ার প্রত্যেক বছরেই আমরা বেশ কিছু অ্যাটলিস্ট ধরুন 5 থেকে 6টা টপ মোস্ট আইটি কোম্পানিকে আমরা এখানে ইনভাইট করি আমাদের কলেজে, যারা তাদের যে সফটওয়্যার ডেভেলপার আছে, যে সিনিয়র ডেভেলপার আছে, তারা আমাদের কলেজে আসে, আমাদের এখানেই থেকে টানা 1 মাস ধরে একটা ট্রেনিং প্রসেস দেয়। মানে ওরা যে সফটওয়্যারটা বানাচ্ছে, যে প্রোডাক্টটা তৈরি করে, তার উপর ট্রেন করে, এবং ট্রেন করার পরে তারপর সিলেকশন প্রসেস হয়। মানে কত ব্যাপারটা ইজি দেখুন, আগে ট্রেন হচ্ছে, তারপর তার বেসিসেই ইন্টারভিউ হচ্ছে এবং তারা সিলেক্ট করছে। এতে আমাদের দুজনেরই বেনিফিট হয়, কোম্পানিরও ট্রেনিংয়ের জন্য আলাদা টাইম যায় না, আর আমাদের স্টুডেন্টরা সরাসরি চাকরি পেতে সুবিধা হয়। এর সাথে সাথেই ইউএম জয়পুর আরেকটা ইউনিক জিনিস আমরা মেনটেন করি, যেমন আমাদের কোর্সের মধ্যে আমাদের মাইনর মেজর দুটোই থাকে। যেমন কেউ কম্পিউটার সায়েন্স পড়ছে, সে কিন্তু মেকানিক্যালের সাবজেক্টও অ্যাজ এ মাইনর পড়তে পারে। এতে কি হয়, কোম্পানি যখন দেখে যে ইউএম জয়পুরেতে এই ধরনের স্টুডেন্ট পাচ্ছে যে কম্পিউটার মানে আইটির দিকটাও দেখতে পারবে আর আমার প্ল্যান্টের দিকটাও দেখতে পারবে, তো ন্যাচারালি তারা আমাদের স্টুডেন্টকে সিলেক্ট করবে। তো এইটাই হচ্ছে রিজন কেন ইউএম জয়পুরে প্রত্যেক বছর এত ভালো প্লেসমেন্ট হয়, এবং প্রত্যেক বছর স্টুডেন্টরা প্রায় 3-4টে করে অফার পেতে থাকে। এবং আমাদের অনেক বাইরেরও প্লেসমেন্ট হয়েছে, এবারও অনেকে ইন্টার্নশিপে যাচ্ছে। সেটার পেছনেও একটা রিজন আছে, কারণ ইউএম জয়পুর প্রত্যেক বছরেই বাইরের দেশে, যেমন ধরুন আমেরিকাতে, কানাডাতে, অস্ট্রেলিয়াতে কনফারেন্স করে। সেই কনফারেন্সে আমাদের স্টুডেন্টরা প্রজেক্ট শো করে, এবং সেখানে যে ইন্ডাস্ট্রির লোক, যে কর্পোরেটস আসছে, তারা সেই প্রজেক্টগুলোকে দেখে, সেখান থেকে সরাসরি তাদেরকে চাকরিও অফার করে। তো এই সমস্ত রিজনগুলোর জন্যই ইউএম জয়পুর আজকে প্লেসমেন্টে টপমোস্ট পজিশনে রয়েছে রাজস্থানেতে, এবং এখনও অবধি আপনি দেখুন টাইমসের র্যাঙ্কিং দেখুন বা বিভিন্ন র্যাঙ্কিং, সেখানে কিন্তু আমরা অলমোস্ট এগিয়েই আছি অল টাইম। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।